আচ্ছা, ভিডিও শুরুতে জানাবো প্রত্যেককে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। বসন্ত উৎসব, আশা করা যায় প্রত্যেকের দিনটা খুব ভালো কেটেছে, রঙের মধ্যে দিয়ে কেটেছে এবং খুব সেফলি কেটেছে। আর আজকে সকাল সকাল মোহনবাগান সমর্থকরা যে ধরনের আপডেট পেয়েছিল মোহনবাগানের সোশ্যাল মিডিয়া পেজ থেকে, সেটা কখনোই কিন্তু আজকের দিন যেভাবে শুরু হওয়া দরকার ছিল মোহনবাগান সমর্থকদের, সেইভাবে কিন্তু শুরু হয়নি। যদিও সারা দিনে গ্র্যাজুয়ালি ব্যাপারটা আস্তে আস্তে চেঞ্জ হতে থেকেছে, পুরো বিষয়টা আমাদের সামনে এসেছে এবং প্রায় রাত্রির 10টাতে প্রপার লাস্ট আপডেট কিন্তু এই মুহূর্তে এসে হাজির হয়েছে। এবং তার পাশাপাশি যদি ইস্টবেঙ্গলের কথা বলি, তাহলে একদিকে যেমন মোহনবাগান সমর্থকদের এই আজকে দোলের দিনটা খুব খারাপভাবে শুরু হয়েছিল, কিন্তু ভালোভাবে প্রায় শেষ হতে চলেছে। কিন্তু ইস্টবেঙ্গলের ক্ষেত্রে গতকাল থেকেই ভালোভাবেই দিনটা শুরু হয়েছে। তার রিজন এটাই যে কেভিন সিবিএ ইজ ব্যাক। ডিটেলসে দুটো বিষয় নিয়ে কথা বলবো, খুব লেন্দি করবো না। আজকের দিনটা প্রত্যেকেরই প্রায় টায়ার্ড অবস্থাতেই কেটেছে, ছোট করেই শেয়ার করি। আমিও ভীষণ টায়ার্ডই আছি। দেখো, প্রথম কথা হচ্ছে যে মোহনবাগানের কথা। মোহনবাগানের যদি স্পেসিফিক ব্যাপার বলি, তাহলে আজকে মোট 3টে ইনসিডেন্ট মোহনবাগানকে নিয়ে হয়েছে। কি কি? সকালে মোহনবাগান তারা নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট করে জানিয়ে দেয় যে 6 তারিখে যে ওড়িশা এফসি ম্যাচ রয়েছে, সেই ম্যাচে কোনো স্পেকটেটর অর্থাৎ কোনো ফ্যান্স তারা কিন্তু মাঠের মধ্যে থাকবে না। একটা ডিসিপ্লিনারি কমিটির অর্ডার এসেছে। সেই অর্ডারের নিরিখে যেমন একটা অনভিপ্রেত ঘটনার জন্য মোহনবাগানকে পেনাল্টি দেওয়া হয়েছে, একটা পেনাল্টি ফি তাদেরকে দিতে হবে। তার পাশাপাশি এই ম্যাচটা 6 তারিখের যে ম্যাচটা, সেই ম্যাচে কোনো দর্শক ঢুকতে পারবে না, পুরো ফাঁকা স্টেডিয়ামে খেলা হবে। এবার 6 তারিখের ম্যাচ আমরা জানতাম যখন ফিক্সচার বেরিয়েছিল, এটা ওড়িশার হোম ম্যাচ ছিল। পরে এই ম্যাচটা মোহনবাগানের হোম ম্যাচ হয়ে গেছে এবং মোহনবাগান 6 তারিখের ম্যাচটা আয়োজন করছে, যার টিকিটও অলরেডি সেল হতে শুরু করে দিয়েছিল বুক মাই শোয়ের থ্রুতে। এটা হচ্ছে প্রথম আপডেট। দ্বিতীয় আপডেট হচ্ছে যে এর রিজনটা কি আমরা সবাই সকাল থেকে জানার চেষ্টা করেছি। ন্যাচারালি আজকে সবাই ব্যস্ত, কাউকে সেভাবে ধরা যায়নি যে রিজনটা কি রয়েছে একটু ডিটেলসে জানার জন্য। সন্ধেবেলায় সন্ধ্যে থেকে প্রায় রাতের দিকে যাচ্ছে, এআইএফএফ তারা অফিসিয়ালি জানিয়ে দেয় যে এই ঘটনাটা 2024-25-এর 24-25-এর কিছু ফ্যান এমন কিছু ঘটনা ঘটায় যুবভারতীতে মোহনবাগানের ম্যাচ ছিল এগেনস্ট বেঙ্গালুরু এফসি, এবং আরও কিছু ম্যাচে ঘটনা ঘটেছে। বেসিক্যালি এখানে বাজি ফাটানো যায় না আমাদের যুবভারতীতে, ন্যাচারালি কোনো মাঠেই সেটা ফাটানো যায় না, ফাটানো উচিতও না। সেই ধরনের কিছু ঘটনা ঘটে, তার পরিপ্রেক্ষিতেই এতদিন ধরে এর ইনভেস্টিগেশন চলেছে, এর ডিসিপ্লিনারি কমিটির মিটিং চলেছে, বহু কিছু ব্যাপার। এবং সেই জন্যেই মোহনবাগানকে পেনাল্টি দেওয়া হয়েছে এবং এই ওড়িশা ম্যাচটা বলা হয়েছে যে পুরো ক্লোজ ডোর করতে হবে, কোনো ফ্যান ঢুকতে পারবে না। এবার এখানে ঠিক আছে, এই বিষয়টা জানার আগে অবধি মোহনবাগান সমর্থকরা ডেফিনেটলি দে ওয়ার ফিউরিয়াস, এবং আমিও বলবো যে আমারও ভীষণ খারাপ লেগেছিল। কারণ যে টিমটা রেগুলার বেসিসে প্রতি ম্যাচে, হোম ম্যাচে একটা হিউজ দর্শককে টানতে সক্ষম হয়েছে 2022-23, 23-24, 24-25-এ, ইভেন এই 25-26-এর ট্রাঙ্কেটেড সিজনেও প্রায় 80,000-এর ওপর দর্শক কিন্তু মোহনবাগানের 3টে ম্যাচ দেখতে গেছে, যার কাউন্টের ধারে কাছে আপাতত কোনো ক্লাব নেই 3টে ম্যাচ উইক হয়ে যাওয়ার পর। কাছাকাছি রয়েছে ইস্টবেঙ্গল, কিন্তু সেই কাছাকাছি থাকাটাও মোহনবাগান থেকে বেশ কয়েক হাজার পেছনে। আর বাকিদের কথা তো মানে বলাটাই বেকার হবে। ম্যাচ উইক 3-র যদি কথা বলি, তাহলে মোহনবাগান একা মোহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে যে ম্যাচ ছিল, সেই ম্যাচে 30,000 প্লাস দর্শক টেনেছে। ইস্টবেঙ্গল প্রায় 23,000-এর কাছাকাছি দর্শক টেনেছে। আর বাকিরা 5টা যে ভেন্যুতে খেলা হয়েছে, কেরালা, বেঙ্গালুরু, গোয়া, ওড়িশা, মুম্বাই, এই 5টা ভেন্যু মিলিয়ে ওই 30-31,000 মতো হয়েছে। তার মানে 5টা ক্লাব মিলে মোহনবাগানের সমান দর্শক টানছে। এটা একটা ভাবার বিষয় যে যাদের কাছে দর্শক নেই, তাদের ফ্যানরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে বহু কথা বলছে। ঠিক আছে, বলতেই পারে, বাদ দাও, তাদের ব্যাপার। কিন্তু মোহনবাগান যারা রেগুলার বেসিসে ফ্যান এনগেজমেন্টকে হাই র্যাঙ্কে রেখেছে, তাদের এগেনস্টে যখন এই ডিসিশন আসে, সেটা মানে মেনে নেওয়াটা এত ইজি ব্যাপার হয় না, ফার্স্ট অফ অল। সেকেন্ড জিনিসটা হচ্ছে যে সকাল থেকে সবার এটা জানার ইচ্ছা হচ্ছিল যে হোয়াট ইজ দ্য রিজন, কারণটা কি? এই সিজনের কোনো ঘটনা, আগের সিজনের কোনো ঘটনা? আমার কাছে একটা ছোট্ট ইনফরমেশন আসে যে এটা না কন্টিনিউয়াস ব্যাপার, এরকম নয় যে নতুন কোনো ব্যাপার। অনেক দিন ধরে নাকি এআইএফএফ মোহনবাগানকে সাবধান করছিল যে এই ঘটনা ঘটছে, এই জিনিসগুলো বন্ধ করতে হবে, এইসব নিয়ে হয়েছে। দেখো, আমাদের পার্টিকুলার কলকাতাতে, পার্টিকুলার মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচের আগে কিছু বিষয় নিয়ে বিতর্ক হয় যে এই টিফো এত বড় সাইজের নিয়ে ঢোকা যাবে না, এই ধরনের টিফো চলবে না। এর আগে মনে আছে 2024-এ হয়েছিল, পার্টিকুলার এই টিফো চলবে না, বিভিন্ন রকমের মানে কি বলবো বাধা দেওয়া হয়। মেগাফোন চলবে না, বিরাট আওয়াজ করে, এত আওয়াজ করে যে ভূমিকম্প হয়ে যাবে। স্মোক বোম চলবে না, এয়ারপোর্ট থেকে নাকি বারণ করছে।
ঠিক আছে, ফায়ার ক্র্যাকার চলো, ফায়ার ক্র্যাকার চলবে না, চলাটা উচিত না, এটা আমিও মানি। যারা নিয়ে যায় সেই ক্ষেত্রে তারা হয়তো কোনো লুপ হোলস দিয়ে বেরিয়ে চলে যায়, বাট সেটা চলে না, আমি মানছি। কিন্তু যে জিনিসগুলো ফ্যান কালচারের পার্ট, যে জিনিসগুলো ছাড়া সেইভাবে আলট্রাস কালচার বা ফ্যান যারা এনজয় করতে চায় একটা ম্যাচকে এবং প্লেয়ারদেরকে তারা কোথাও এনকারেজ করতে চায়, সেই জিনিসগুলোকে যখন বাদ দেওয়া হয়, বাতিল করা হয়, স্টেডিয়ামের বাইরে রেখে যাও, দিয়ে ভেতরে ঢোকো করা হয়, বারবার কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গলের যারা ফ্যান্স রয়েছে, যারা আলট্রাস মুভমেন্টকে চালায়, তারা কিন্তু প্রতিবার এটা নিয়ে প্রতিবাদ জানিয়েছে। ফেভারিটিজমের কথা বলেছে, পার্টিকুলার এই ফ্যান ক্লাব তারা নিয়ে ঢুকতে পারে, এরা ঢুকতে পারে না, বহু কিছু ঘটেছে। অর্থাৎ কোথাও একটা মানে কি বলবো, ন্যাচারাল ফ্যান কালচারকে দাবিয়ে দেওয়ার চেষ্টা এটা বহুদিন ধরে হচ্ছিল, ফ্যানরা কিন্তু এটা নিয়ে বক্তব্য দিচ্ছিল। এবার অনেকে বলছিল এইটা না অনেক পুরনো বিষয়, দেখো হয়তো রাত্রের দিকে বুঝতে পারবো অনেক পুরনো বিষয়, সেটা হয়তো সামনে আসছে। আমারও কিছুটা আন্দাজ হয়েছিল, কিন্তু আমি কিছু বলতে চাইনি বা বলার আমার ইচ্ছে ছিল না। তার কারণটা হচ্ছে যে এক্সাক্ট বিষয়টা আমাদের জানার দরকার, তার আগে হাওয়াতে ঢিল ছুঁড়ে লাভ নেই। যে কি কারণে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া হলো সেটা জানা দরকার রয়েছে। সেটা যখন জানতে পারলাম তখন বুঝলাম যে হ্যাঁ, দিস ইজ দ্য রিজন। সেটা কতটা ভ্যালিড আর কতটা মানে বোকা বোকা ব্যাপার সেটা অন্য ব্যাপার। কারণ বহু কেস ডিসিপ্লিনারি কমিটিতে যাই, এআইএফএফ এর আগে বহু বিষয় নিয়ে বহু কিছু ভাবনা চিন্তা করেছে, অনেক কিছুরই ক্ল্যারিফিকেশন পাওয়া যায়নি। আমরা গতবার আই লিগ চ্যাম্পিয়নশিপ নিয়ে দেখেছি সিএসএ ক্লাবগুলো গেছে, আমরা দেখেছি একটা প্লেয়ারের একটা ক্লাব থেকে আরেকটা ক্লাব যাওয়া নিয়ে একটি ক্লাব সিএসএ গেছে। এই ধরনের বিষয় এআইএফএফ কিন্তু ক্লিয়ার করতে পারে না, রাদার ফ্যানেদেরকে কোথাও বাদ দেওয়ার যে রাস্তা সেটা খুব তাড়াতাড়ি নিয়ে নেওয়া যায়, কারণ সেটা খুব সফট একটা জায়গা। কেউ খুব বেশি প্রতিবাদ করেই বা কী করবে, আমার তো মেন জায়গাটা কখনোই নড়বে না। কিন্তু মোহনবাগান তারা রিপিটেডলি মানে এখানে অ্যাপ্লাই করতে থাকে যে ডিসিশনটাকে রিভোক করা হোক, এটাকে নিয়ে ভাবনা চিন্তা করা হোক। এবং এই রাত্রির 10টাতে যে আপডেট বেরিয়ে এলো সেখানে জানা গেল যে টোটাল যে ফুল ক্লোজার ছিল ম্যাচটা, যে পুরো এমটি স্টেডিয়ামে খেলা হবে, সেটা হচ্ছে না, একটা পার্সিয়াল ব্যান থাকছে। মানে একটা পার্টিকুলার এরিয়া, হয়তো যে এরিয়াটাকে আইডেন্টিফাই করা হয়েছে সব পক্ষ থেকেই, যে এই এরিয়া থেকে গোলমাল হয় বা এই এরিয়া থেকে গোলমালটা হয়েছিল, এই এরিয়াটাকে বন্ধ করে দেখা যাক গোলমালটা হয় কি হয় না। হয়তো সেই ডিসিশনটা হয়েছে যে এরিয়াগুলো থেকে গোলমাল হয় না সেই এরিয়াগুলোকে খুলে রাখা হবে এবং সেখানে দর্শকরা ঢুকতে পারবেন, খেলা দেখতে পারবেন। নিজের টিমকে বা যারা অ্যাওয়ে সমর্থক আসবেন ওড়িশা থেকে, আসবেন কি আসবেন না সেটা অন্য ব্যাপার, যদি কেউ আসেন তারা আরামসে খেলা দেখতে পারবেন, কোনো রকম অসুবিধা নেই। সো পার্সিয়াল ক্লোজার থাকছে, ফুল ক্লোজার কিন্তু থাকছে না। যারা টিকিট কেটেছিল, এবার ব্যাপারটা হচ্ছে যে কোন ব্লকের ব্যান থাকছে, কোন ব্লকের টিকিট অ্যালাউ হবে না, সেই টিকিটগুলো রিভার্স হয়ে অন্য ব্লকের দিকে আসবে কিনা সেটা তো পরের ব্যাপার। আপাতত আমার মনে হয় যে যে একটা কোথাও খারাপ লাগার জায়গা সকাল থেকে সবার তৈরি হয়েছিল সেটা রাত্রিরে এসে অনেকটা মিটেছে। আর এরপর বলবো ইস্টবেঙ্গলের কথা। ইস্টবেঙ্গল সমর্থকরা এই মুহূর্তে ডেফিনেটলি কাল থেকে হ্যাপি, কারণ কেভিন সিবিএ ইজ ব্যাক। কেভিন সিবিএ ফিরে এসেছে, কেভিন সিবিএ ট্রেনিং স্টার্ট করেছে, কন্ডিশনাল ট্রেনিং শুরু করেছে, স্ট্রেচিং করছে এবং খুব তাড়াতাড়ি সে বল পায়েও কিন্তু ট্রেনিং শুরু করে দেবে। এবং যতটুকু আপাতত আপডেট পাওয়া যাচ্ছে যে খুব দেরি না হলেও অন্ততপক্ষে মার্চের প্রথম 2 সপ্তাহ হয়তো তাকে মাঠের বাইরে থাকতে হবে। অর্থাৎ এই গোয়া ম্যাচটা আর কেরালা ম্যাচটা সম্ভবত ইস্টবেঙ্গল তাকে পাবে না, কিন্তু তার পরের যে ম্যাচ রয়েছে 21 তারিখ থেকে যে ম্যাচ রয়েছে সেই ম্যাচ থেকে ডেফিনেটলি কিন্তু ইস্টবেঙ্গল তার সার্ভিস পাবে। এবং অবশ্যই আমরা সবাই জানি যে কেভিন সিবিএ ডিফেন্সে ফিরে আসা মানে ডিফেন্স নিয়ে যে ধরনের প্রশ্ন জামশেদপুর এফসি ম্যাচ থেকে উঠতে শুরু করেছে, যে ধরনের কথা হচ্ছে ডিফেন্সিভ অর্গানাইজেশন নিয়ে, ডিফেন্সিভ ওরিয়েন্টেশন নিয়ে, ডিফেন্সের কমিউনিকেশন নিয়ে প্লেয়ারদের মধ্যে, আমার মনে হয় যে অনেকটা কিন্তু সেটা কাটবে। এবং আমরা অলরেডি দেখেছি একটা টেস্টেড জুটি আনোয়ার এবং কেভিন সিবিএ, হাউ দে ওয়ার প্লেয়িং ভেরি গুড। সেটা কিন্তু আমরা দেখেছি, ডার্বি ম্যাচ দেখেছি, সুপার কাপের বিভিন্ন ম্যাচ দেখেছি, ফাইনাল অবধি আমরা দেখেছি, ইভেন আইএফএ শিল্ডে আমরা দেখেছি। তো সেই জুটি কিন্তু ডেফিনেটলি আইএসএলেও ক্লিক করবে। কিন্তু যেহেতু ট্রাঙ্কেটেড সিজন, যেহেতু 13 ম্যাচে এই লিগ খতম, তো খুব তাড়াতাড়ি কিন্তু তাকে ইস্টবেঙ্গলের দরকার, খুব তাড়াতাড়ি তাকে ইস্টবেঙ্গলের হয়ে মাঠে দরকার। কারণ
একটা করে ম্যাচ চলে যাওয়া মানে কিন্তু এক একটা করে অপরচুনিটি চলে যাওয়া, যদি না সেখান থেকে ফুল পয়েন্টস ইস্টবেঙ্গল নিজেদের ঘরে তুলে আনতে পারে। অনেকটা কিন্তু সময় লেগে যাবে রিকভারি করতে এবং বাকিদের দিকে তাকিয়ে থাকতে হবে। তো দেখা যাক কত তাড়াতাড়ি কেভিন সিবিএ ইস্টবেঙ্গল জার্সিতে ইন্ডিয়ান সুপার লিগ 2025-26 নামে তার আইএসএল ডেবিউ ঘটায়, সেই দিকে অবশ্যই আমরা তাকিয়ে রয়েছি। আর এর নেক্সট যে ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের, কালকে সেসব বিষয় নিয়ে কথা বলা যাবে। এই ভিডিওকে এই রাত্রে আর আমি লেন্দি করছি না। প্রত্যেকে ভালো থাকো, আবারও বলছি খুব এনজয় করেছো, আরও এনজয় করতে থাকো, ফুটবলও এনজয় করতে থাকো। নিজেদের ওপিনিয়নগুলোকে পুরো এই দুটো বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে থাকো। ভিডিওটা এই অবধি। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।